সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা সি প্রোগ্রামিং নিয়ে কিছুটা হালকা পাতলা পড়ালেখা করেছি, আমরা কিছু প্র্যাকটিক্যাল করেছি এবং সাথে কিছু থিওরিটিক্যাল পড়ালেখাও করেছি। তো আজকে আমরা পড়ব ফাইল সংযুক্তকারী ডিরেক্টিভ, মানে যেটাকে আমরা বলছি প্রি প্রসেসর ডিরেক্টিভ। তো গত ক্লাসে আমরা কিন্তু হ্যাশ ইনক্লুড দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। হ্যাশ ইনক্লুডের কাজটা কি? হ্যাশ ইনক্লুড কি করে, তোমার যেটা হিডার ফাইল আছে সেই হিডার ফাইলকে তোমার সোর্স ফাইলের সাথে সংযুক্ত করার জন্য এটাকে ইউজ করা হয়। হ্যাশ ইনক্লুড, ইনক্লুড মানে হচ্ছে যুক্ত করা, ঠিক আছে? দেখো, স্টেটমেন্টকে ফাইল সংযুক্তকারী ডিরেক্টিভ স্টেটমেন্ট বলা হয়। প্রোগ্রামে কোনো হিডার ফাইল বা সোর্স ফাইল সংযুক্ত করার জন্য এই ডিরেক্টিভটা কি করতে হয়, ব্যবহৃত হয়। এভাবে প্রোগ্রামে কোনো ফাইল যোগ করলে ফাইলের উপাদানসমূহ সংযুক্তকারী ফাইলে কপি হয়। তো সি প্রোগ্রামে ফাইল সংযুক্তকারী ডিরেক্টিভটা আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এভাবে আরটা এইভাবে, ঠিক আছে? প্রথম নিয়মটা তো একটু খেয়াল করলে বুঝতে পারবা। হ্যাশ ইনক্লুডের পর এখানে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করা হয়েছে, মানে হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন, এর মাঝখানে তোমাকে হিডার ফাইলটা লিখতে হবে, কোন হিডার ফাইলটা তুমি ইউজ করতে চাচ্ছ সেটা। আর দ্বিতীয় নাম্বার যেটা দ্বিতীয় নিয়ম যেটা দেওয়া আছে, দেখো হ্যাশ ইনক্লুডের পরে ডাবল কোটেশন মার্ক আছে, এর মধ্যে তোমাকে হিডার ফাইলটা লিখতে হবে। তো ডিরেক্টিভ স্টেটমেন্টে ফাইলের নাম অ্যাঙ্গেল বন্ধনীর মধ্যে এবং ডাবল কোটেশনের মধ্যে লেখার পার্থক্যটা হচ্ছে কি সেটা দেখো। হ্যাশ ইনক্লুড ডিরেক্টিভ স্টেটমেন্টে ফাইলের নাম অ্যাঙ্গেল বন্ধনীর মধ্যে লেখা হলে প্রোগ্রাম কম্পাইলেশনের সময় কম্পাইলার ওই ফাইলকে প্রথমে অপশন মেনুর ডিরেক্টরি সাব মেনুতে নির্দেশিত হিডার ডিরেক্টরিতে খোঁজ করে। হিডার ডিরেক্টরি কোনটা? ওই গত ক্লাসে আমরা যখন করেছিলাম হ্যাশ ইনক্লুডের পরে studio.h, ওটাকে বলা হচ্ছে হিডার ফাইল। তো ওর যে সাব ডিরেক্টরিজ আছে সেখানের মধ্যে সে সেটা খুঁজবে, যদি সেখানে তা পাওয়া যায় তবে প্রোগ্রামে তা ব্যবহার করে, অন্যথায় চলতি ডিরেক্টরিতে খোঁজ করে, যেখানে প্রথম পাওয়া যায় সেখানেই ব্যবহার করে। কিন্তু দ্বিতীয় নিয়মে যখন ফাইলের নাম ডাবল কোটেশনের মধ্যে লেখা হয় তখন কম্পাইলার ওই ফাইলকে কেবল চলতি ডিরেক্টরিতে খোঁজ করে, সে সাব ডিরেক্টরিজ যেটা আছে অপশন মেনু সেখানে কিন্তু খোঁজ করে না। তো আমরা ম্যাক্সিমাম টাইম দেখবো, ম্যাক্সিমাম কি আমরা সবসময় এটাই ইউজ করবো, উপরের নিয়মটা, আমরা দ্বিতীয় নিয়মটা তেমন একটা ব্যবহার করব না, ঠিক আছে? এরপরে দেখো লাইব্রেরি ফাংশন। সি কম্পাইলারে কতগুলো বিল্ড ইন ফাংশন আছে, সেগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয়। লাইব্রেরি ফাংশনগুলো তাদের নিজস্ব ফরম্যাট অনুযায়ী ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়। প্রিন্টএফ, স্ক্যানএফ ইত্যাদি বহুল ব্যবহৃত লাইব্রেরি ফাংশন। যেমন এটা হচ্ছে একটা হিডার ফাইল, তার অধীনে কোন কোন লাইব্রেরি ফাংশন গুলো আছে সেগুলোর বর্ণনা কিন্তু এখানে দেওয়া হয়েছে। যখন তুমি মেইন ফাংশনটার মধ্যে, মানে একটা সি প্রোগ্রামে বলেছিলাম অত্যাবশ্যকীয় অংশ দুইটি, একটা হচ্ছে লিঙ্ক সেকশন আর একটা হচ্ছে মেইন সেকশন। যখন আমরা মেইন সেকশনের মধ্যে লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করব, যেমন স্ক্যানএফ, তারপর হচ্ছে প্রিন্টএফ, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার, এরকম টাইপের লাইব্রেরি ফাংশন গুলো যখন আমরা ইউজ করব তখন তোমাকে হিডার ফাইলের মধ্যে লিখে দিতে হবে studio.h। কেমন? studio.h এর আন্ডারে তাহলে কে কে থাকতেছে? স্ক্যানএফ থাকতেছে, প্রিন্টএফ থাকতেছে, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার। তো স্ক্যানএফ এর কাজ কি? যখন ইউজার থেকে কোনো মান গ্রহণ করতে হবে, মানে সি প্রোগ্রামিং এ যখন ইউজার থেকে কোনো মান গ্রহণ করতে হয় তখন স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হয়। যে কোনো ধরনের ডাটা ইনপুট দেওয়ার জন্য আমরা কাকে ইউজ করি? স্ক্যানএফ। মনে করো তোমাকে বলা হয়েছে যে তুমি দুটি সংখ্যার যোগফল বের করবা, তো সংখ্যা দুটো তোমাকে দেওয়া নাই, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো দুটো সংখ্যা নেবে, যেরকমটা আমরা ক্যালকুলেটরে করি, তখন সেটার জন্য তোমাকে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। আর যখন তুমি তোমাকে বলে দেওয়া হবে যে তুমি দুটো মান, একটা 10 একটা হচ্ছে 20, এই দুটো সংখ্যাকে যোগ করো, তখন তোমাকে স্ক্যানআপ ফাংশনটা ইউজ করতে হবে না, কারণ ওই ক্ষেত্রে তোমাকে মানটা দেওয়া আছে। তো আমরা এই জিনিসটা একটু সি প্রোগ্রামিং এর মাধ্যমে দেখব। আজকে আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখব। সাপোজ আমি দেব সি প্লাস প্লাসে যাচ্ছি, ওখানে যাওয়ার পর আমি দুটা সি প্রোগ্রামে দেখাই দিব। তো ফাইলে যাব, আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি করি, দেব সি প্লাস প্লাস কম্পাইলারটা আমরা যখন ওপেন করি, দেন ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর নিউতে ক্লিক করব, করার পরে সোর্স ফাইলে আমরা ক্লিক করব। তাহলে সোর্স ফাইলে ক্লিক করার পরে এটা আসছে। নাও আমরা টাইপ করব, কেমন, হ্যাশ ইনক্লুড studio.h। এরপরে আমরা আবার দিব কি, হ্যাশ ইনক্লুড, দেন দিব conio.h। আমরা কি করব, প্রত্যেকটা সি প্রোগ্রামে এই অংশগুলো দিয়ে দিব, কেমন?
তাহলে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কুনিও ডট এইচ। এইটুক দেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, আমাদেরকে মনে করো যে প্রশ্নে বলা হয়েছে 10 এবং 20 এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। 10 এবং 20 এই দুইটা সংখ্যাকে যোগ করে আমরা যোগফলটা ফলাফল আকারে দেখাবো। এটার জন্যই আমাকে একটা সি প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি উপরে একটু তোমাদেরকে আরো বোঝার সুবিধার্থে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি। add 10 and 15, ঠিক আছে? show the result, এটা হচ্ছে আমার কমেন্ট। add 10 and 15 then show the result। আমাকে এইটা করার জন্য একটা কি করতে হবে, একটা সি প্রোগ্রাম করতে হবে। তাহলে মেইন ফাংশন এবং হচ্ছে আমরা লিঙ্ক সেকশন দুটোটাই দিয়েছি, যেটা অত্যাবশ্যকীয়। এই যে এখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে লিঙ্ক সেকশন, আর মেইন ফাংশনটা শুরু আমরা এখান থেকে কাজ স্টার্ট করব, ঠিক আছে? এখন তুমি দেখো, তোমাকে যে দুটো সংখ্যার কথা নিতে, দুটো সংখ্যা নিতে বলা হয়েছে, এগুলো কিন্তু ফিক্সড, এগুলোর বাইরে কিন্তু অন্য কোনো মান তুমি নিতে পারতেছো না। এখন তোমাকে যেটা করতে হবে, কম্পিউটারের মেমোরিতে 10 এবং 15 সংখ্যা দুটাকে তো রাখতেই হবে। যদি 10 এবং 15কে নাই রাখি, তাহলে তোমাকে কি করতে হবে? কম্পিউটার কিন্তু বুঝবে না যে সংখ্যাগুলো কোথায় আছে। কম্পিউটার কাজ করার সময় সে মেমোরি থেকে ওই দুইটা মানকে, মানে 10 এবং 15কে নিয়ে এসে সে কাজ করে আবার কি করবে, সেভ করে রাখবে। তো তোমাকে এখন যেটা করতে হবে, কম্পিউটারকে মানগুলো বোঝানোর জন্য দুইটা নাম দিতে হবে। একটা 10-এর জন্য নাম দিব, একটা 15-এর জন্য নাম দিব। তখন কম্পিউটারকে আবার এটাও বুঝাইতে হবে যে তুমি কি ধরনের মান নিয়ে কাজ করতেছো। যেমনটা তোমাকে যদি বলা হয় তুমি দোকানে যাও, দোকানে যাওয়ার পরে ওখান থেকে আমার জন্য 1 লিটার দুধ নিয়ে আসো, তাহলে এই দুধ আনতে যদি আমাকে বলা হয় যে আমি কি ধরনের জিনিস নিয়ে যাব, আমি একটা পাত্র নিয়ে যাব, ঠিক আছে? আবার যদি তোমাকে বলা হয় যে তুমি ইয়াতে যাও, মাংসের দোকানে যাও, সেখান থেকে তুমি মাংস নিয়ে আসো, তাহলে তো মাংস নিয়ে আসতে গেলে তুমি কি করবা? তাহলে অবশ্যই তুমি একটা ব্যাগ টাইপের কিছু নিয়ে যাবা, একটা পলিথিন বা পলিপ্যাক টাইপের বা ব্যাগ টাইপের কিছু একটা নিয়ে যাবা, ঠিক আছে? তখন তুমি তো আর জার নিয়ে যাবে না। তো আমাকে বুঝতে হবে কোনটার জন্য কি নিয়ে যেতে হবে। সেটা সেম টাইপের তুমি যখন কম্পিউটারকে বুঝাবা, কম্পিউটারকে যখন মান নিয়ে কাজ করাবা, তখন ওটার জন্য তোমাকে কম্পিউটারকে বুঝাতে হবে তুমি কি ধরনের মান নিচ্ছ। অনেক সময় দেখা যায় যে কম্পিউটার পূর্ণ সংখ্যা নিচ্ছে, তখন কিন্তু এক ধরনের মান ডিক্লেয়ার করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমি ভগ্নাংশ জাতীয় মান নিয়ে কাজ করতেছি, তাহলে কম্পিউটারকে বুঝাইতে হবে এটা ভগ্নাংশ জাতীয় মান। পূর্ণ সংখ্যা নিলে পূর্ণ সংখ্যাটা বুঝাইতে হবে, ভগ্নাংশ নিলে ভগ্নাংশটা বুঝাইতে হবে। আবার অনেক সময় দেখা যাবে যে আমি ক্যারেক্টার টাইপস এর মান নিচ্ছি, ক্যারেক্টার টাইপস এর কোনগুলোকে বোঝানো হচ্ছে এ বি সি ডি টাইপের গুলো, ঠিক আছে? তো কম্পিউটারকে বুঝাইতে হবে। তো এটাকে বলা হয় ডাটা টাইপ, মানে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করতেছি সেটা কম্পিউটারকে বুঝে দিতে হবে। আমরা সবকিছুই বুঝি, কিন্তু কম্পিউটারকে তো বুঝাইতে হবে যে এটা এই ধরনের ডাটা, কারণ কম্পিউটার নিচ থেকে কোনো কাজ করতে পারে না। তো আমাকে শুরুতে যেটা করতে হবে, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো ডাটা টাইপ হচ্ছে 3 প্রকার, সচরাচর আমরা 3 প্রকারে ইউজ করি। একটা হচ্ছে ইন্টিজার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ফ্লোট মানে ভগ্নাংশ, একটা হচ্ছে ক্যারেক্টার মানে হচ্ছে বর্ণ। তো সেগুলো নিয়ে আমরা ডিটেলস জানবো, কিন্তু তার আগে আমি আজকে একটু প্র্যাকটিক্যাল করাচ্ছি তোমাদেরকে, সেজন্য আমি তোমাকে দেখাই দিলাম যে ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। আমি বুঝাইলাম যে আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে যাচ্ছি। পূর্ণ সংখ্যা যেটা আমি কিভাবে বুঝছি, দেখো একটা 10 আছে, একটা 15 আছে, এই দুইটা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমি ইন্টিজার দিলাম, দেন হচ্ছে এ, এটা হচ্ছে একটা কমা, হচ্ছে বি, আবার কমা দিলাম, দেন হচ্ছে সাম দিলাম। ওকে, তাহলে এই 3টা চলক আমরা ঘোষণা করছি, ভ্যারিয়েবল ঘোষণা করছি। কেন করছি? আমরা 10 মানটাকে বোঝানোর জন্য এ নিয়েছি, 15 মানটাকে বোঝানোর জন্য বি নিয়েছি, আর এই দুটাকে যোগ করে আমি রেজাল্ট দেখাবো, ঠিক আছে? তাহলে এই যোগের জন্য আমাকে একটা চলক ঘোষণা করতে হয়েছে, সেটার নাম হচ্ছে সাম। তাহলে ইন্টিজার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সাম। এখন এর মানটা আমি বলে দিব, এর মানটা আমি কত নিছি, 10। এরপরে বির মানটা আমরা এখন বলে দিব, বির মানটা আমরা কত বলেছি, 15, ঠিক আছে? তাহলে এর মান এবং বির মান আমি কম্পিউটারকে বুঝিয়ে দিলাম। মেইন ফাংশনের ভিতরে এর মানটাকেও ডিক্লেয়ার করা হয়েছে, বির মানটাকেও ডিক্লেয়ার করা হয়েছে। তোমাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে কি বলে? ইন্টিজারকে বলে যে ডাটা টাইপ, এটা এক ধরনের ডাটা টাইপ। তুমি যদি ভগ্নাংশজিত মান নিতে চাও তখন তোমাকে ফ্লোট নিতে হবে, আর যদি তুমি ক্যারেক্টার টাইপসের ডাটা নাও তখন তোমাকে ক্যারেক্টার CHAR 4 মানে এটা লিখতে হবে, কেমন? আর এইগুলাকে স্যার বলা হয় ভ্যারিয়েবল।
ভ্যারিয়েবল কেন? কারণ কম্পিউটারের যে যে মানগুলো নিয়ে কাজ করবা সেটার জন্য একটা নাম দিতে হবে। যেমন আমরা এর জন্য মান নিচ্ছি 10, বি এর জন্য মান নিচ্ছে কত 15, মানে 10 এবং 15 কে একটা নাম দিচ্ছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তো এগুলাকে বলা হয় ডাটা টাইপ, এটাকে বলা হয় সরি ভ্যারিয়েবল, এগুলোকে ভ্যারিয়েবল বলা হয় আর এটাকে ডাটা টাইপ বলা হয়। তাহলে এর মানটা 10, বি এর মানটা হচ্ছে 15। এখন আমরা কি করব? যোগ করব। সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু কি হবে? এ দেন হচ্ছে প্লাস এরপর হচ্ছে বি। তাহলে আমরা এ এবং বি কে যোগ করে সেই মানটা আবার কোথায় রাখতেছি? সাম নামক একটা জায়গাতে রাখতেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এই দুইটা মান আগে কাজ করবে, মানে এখানে যোগটা হবে, হওয়ার পরে সেই মানটা এদিকে প্রতিস্থাপন হবে। তার মানে কম্পিউটার কাজ করার সময় আগে সমানের সে ডান পাশে এক্সিকিউট করে, মানে হচ্ছে সে কাজগুলো কমপ্লিট করে, করার পর সে আবার কি করে? বাম দিকে মানটা প্রতিস্থাপন করে। আমরা খুব ভালো করে একটু খেয়াল রাখবো যে ডান দিকের মানটা যোগ করার পর সে মানটা আবার কোন দিকে প্রতিস্থাপন হবে? সে বাম দিকের মানে প্রতিস্থাপন করবে। তাহলে আমরা দুইটা মানকে যোগ করে কি করলাম? সাম বের করে ফেললাম। আমাদের তো কাজ শেষ। আমরা এখন কি করব? রেজাল্ট দেখাবো। খেয়াল রাখবো রেজাল্ট দেখানোর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি তার নাম হচ্ছে প্রিন্টএফ। ঠিক আছে, প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট ফাংশন, প্রিন্ট ফাংশন, এফ মানে হচ্ছে ফাংশন। তো আমরা এখন রেজাল্ট দেখাবো। আমরা বলবো যে এডিশন that two numbers is equal to %d, কমা আমরা রেজাল্টটা কাকে দেখাবো? সাম। হচ্ছে তাহলে এখানে আমি একটা জিনিস লিখেছি, এটা সম্পর্কে আবার তোমাদের একটু ভালো করে জানতে হবে। তো বলেছি যে printf addition of that two numbers is equal %d। আমি রেজাল্টটা দেখাচ্ছি যে addition of that two numbers is equal to %d, মানে এখানে সে একটা পূর্ণ সংখ্যার মান বসাবে। এই জিনিসটা তোমাদের একটু বুঝতে কষ্ট হবে কারণ এটা আমরা এখনো পর্যন্ত পড়াই নাই। %d মানে হচ্ছে ডেসিমেল মান, আর ডেসিমেল মান কোনগুলোকে বোঝানো হয়? ইন্টিজার টাইপের যে মানগুলো আছে সেগুলোকে আমরা ডেসিমেল মান বলি। মানে যখন কম্পিউটার 10 নম্বর লাইনে আসবে, কাজ যখন শুরু করবে, সে কোয়াটেশন মার্কের শুরু থেকে এই কোয়াটেশন মার্কের শেষ পর্যন্ত তোমাকে রেজাল্ট দেখাবে, আর কিছু কিন্তু দেখাবে না। তো এডিশন অফ দ্যাট টু নাম্বারস ইকুয়াল %, মানে এতটুকু পর্যন্ত করার পর সে কি পাচ্ছে? %d পাচ্ছে। এটাকে সি ভাষায় বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। %d কে সি ভাষায় বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। কেমন? তো ফরম্যাট স্পেসিফায়ারের কাজ কি? ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে এখানে সে %d পাচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যার মান একটাকে শো করবে, রেজাল্ট দেখাবে, একটা পূর্ণ সংখ্যার মানকে আমাদের কাছে উপস্থাপন করবে। যদি আমি %d এর জায়গায় %f দিতাম তাহলে কম্পিউটার আমাকে একটা ভগ্নাংশ জাতীয় মানকে দেখাতো। যদি আমি %c দিতাম তখন কম্পিউটার আমাকে একটা আমাকে কি ধরনের মান দেখাতো? আমাকে একটা ক্যারেক্টার টাইপস এর মান দেখাতো। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করতেছি রেজাল্ট দেখাচ্ছি। তো রেজাল্টটা কাকে দেখাচ্ছি? আমরা একটা পূর্ণ সংখ্যার মানকে দেখাচ্ছি। তো আমরা এখন দেখবো কিভাবে কাজটা করে। তাহলে ফার্স্টে কি করতে হবে? ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা সেভ এজ দিব। সেভ এজ দেওয়ার পর আমরা এটাকে আনটাইটেলড 1 দিয়ে সেভ করতেছি, যেটা আছে তুমি চাইলে একটা নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। দেন সেভে গেলাম, এবার এক্সিকিউটে গেলাম, দেন কম্পাইল করলাম। কম্পাইল করার পরে আমরা এরর 0 এবং ওয়ার্নিং 0 পাচ্ছি। দেন এখানে যাওয়ার পর রান করলাম। দেখো এডিশন অফ দ্যাট টু নাম্বারস ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? সেখানে টোটাল কত দেওয়া আছে? 25 রেজাল্ট আসছে। কেমন? এখন মনে করো যে আমি এত ডিটেলস লিখবো না, আমি খুব সংক্ষেপে একটা লিখবো, সাম ইজ ইকুয়াল টু %। তাহলে দেখো তোমার রেজাল্ট কিন্তু সেটাই দেখাবে। এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, এক্সিকিউটে গেলাম, রান করলাম, দেখো সাম ইজ ইকুয়াল টু 25। তাহলে আমরা কি বুঝছি? আমরা এটা বুঝছি যে তুমি প্রিন্টএফ এর কোটেশন মার্কের ভিতরে যাই লিখবা সেটাই তোমাকে শো করবে। তাহলে এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি কিভাবে লিখতে চাচ্ছ সেটা। ঠিক আছে, এটা ইউজার যেভাবে দেখাইতে চাচ্ছে সেভাবে কিন্তু দেখাবে। তাহলে এটা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এর মান এবং বি এর মান যখন দেওয়া থাকবে তখন এভাবে করতে হবে,
আচ্ছা, যদি তোমাকে বলা হয় তিনটা সংখ্যার জন্য, তখন তুমি জাস্ট এখানে কি করবে, একটা সি দিবা, সাম দিছো, এখানে আমরা একটা সি এর জন্য মান ডিক্লেয়ার করব। সি এর জন্য মান মনে করো আমি দিলাম কত, 50। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কি করব, একটা প্লাস দিব, দেন সি দিলাম। তাহলে দেখো ফাইলে গেলাম, সেভ করলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম। এখন কিন্তু আমরা তিনটা সংখ্যা করতেছি। হ্যাঁ, উপরে যে কমেন্টটা লিখছিলাম সেখানে তিনটা সংখ্যা হবে। দেখো এখন তোমাকে 75 দেখাইছি কিনা। ওকে, তাহলে এটা তোমাকে বুঝতে হবে কিভাবে করতে হবে। এখানে যদি তিনটা সংখ্যা, তাহলে তিনটা চলক ঘোষণা করতে হবে, দেন আমি সামের জন্য করছি। ওকে, তাহলে সাম ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, প্রিন্ট এফ এ সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি। এটা তোমার মতো করে দিতে হবে, কিন্তু এই যে মানটা দেখাবে সেটা কাকে দেখাবে, সেটার জন্য আমরা কমার পরে দেখো একটা চলক ঘোষণা করছি, চলকের নাম হচ্ছে কি, সাম। যদি তুমি এখানে পার্সেন্টেজ জায়গায় পার্সেন্ট এফ দাও, তাহলে কিন্তু তোমাকে রেজাল্ট দেখাবে না। কেন দেখাবে না? কারণ তুমি সাম মানটাকে কি করতে চাচ্ছ, রেজাল্ট দেখাতে চাচ্ছ, এটাকে রেজাল্ট দেখাতে চাচ্ছ, সেটা কোন ধরনের ডিক্লেয়ার করে ফেলছো, ইন্টিজার, সো তোমাকে এখানে পার্সেন্টেজ দিতেই হবে। যদি আমি এখানে ভগ্নাংশ জাতীয় মান নিতাম, এফ এল ওয়াই টি মানে ফ্লোট টাইপের মান নিতাম, তাহলে তোমার এখানে একটা মান দিলাম মনে করো 10.5, এটাকে মনে করো নিলাম কত 15.23, এখানে নিলাম মনে করো যে 50.24। ঠিক আছে, তখন এখানে তোমাকে দিতে হবে কি, পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ, ফাইলে গেলাম, সেভ করলাম, এক্সিকিউট গেলাম, কম্পাইল করলাম, গেলাম, রান করলাম। দেখো তোমার রেজাল্টটা দেখাইছে যে 75.97001। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমি রেজাল্ট দেখাতে পারি। আমরা এইটা পর্যন্ত দেখলাম, এবার আমরা একটু এখানে চলে যাব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা স্টুডিও ডট এর মধ্যে বলেছি স্ক্যানএফ ফাংশনটা কখন ইউজ করব। তো স্ক্যানএফ ফাংশনটা দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করো এই যে মানগুলো দেওয়া ছিল, ফিক্সড মানগুলো দেওয়া ছিল, এখন সেই ফিক্সড মানগুলো দেওয়া নাই। আমি নতুন করে একটা কাজ করতেছি, দেখো নতুন করে মান কপি করলাম এখান থেকে। এখন তোমার মানগুলো ফিক্সড না, যে কোনো দুটো মান তোমাকে, যে কোনো দুটো সংখ্যার যোগফল বের করতে হবে, এবং সেগুলো আমি পূর্ণ সংখ্যা নিচ্ছি, একটা এ নিচ্ছি, একটা বি নিচ্ছি, আমি বের করবো কি, সাম। ঠিক আছে, তো এখন তোমাকে কি করতে হবে, দুটা মান গ্রহণ করতে হবে, ইচ্ছা মতো দুটা মান গ্রহণ করতে হবে। সেজন্য আমি কি করলাম, একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করলাম। শুরুতে বললাম যে এন্টার দ্য টু নাম্বারস। ওকে, দেন এটা দিলাম, দেওয়ার পরে এখন দেখো স্ক্যানআপ ফাংশনটা আমরা ইউজ করছি। স্ক্যানআপ ফাংশনের গঠনগুলো নিয়ে আমি তোমার সাথে পরে আলোচনা করব। তো স্পেলিং ভুল হয়েছে, SCAN, স্ক্যানআপ। এখানে মান গ্রহণ করতে হবে, একটা পার্সেন্ট এ, একটা পার্সেন্ট, দুটা মান গ্রহণ করতে হচ্ছে, একটা হচ্ছে এন্ড এ, একটা হচ্ছে এন্ড বি। ঠিক আছে, প্রিন্টএফ পার্সেন্ট এ এন্ড বি। এখন তুমি মান গ্রহণ করে ফেললা, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দেন তুমি এবার রেজাল্ট দেখাচ্ছ, সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট। রেজাল্টটা কাকে দেখাবো, রেজাল্ট আমরা সামকে দেখাবো। ঠিক আছে, দেন আমার প্রোগ্রামটা শেষ। এখন দেখো আমরা বলেছি যে যে কোনো দুটো সংখ্যা নিব, তো এই জন্য যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর গঠনটা হচ্ছে এরকম, কোটেশন মার্কের ভিতরে তোমাকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার কি বলেছিলাম, যে কম্পিউটারকে বুঝাচ্ছ তুমি কোন ধরনের মান নিয়ে কাজ করতেছো সেটা। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেছি যে আমরা পার্সেন্ট ডি দিয়েছি, দ্যাট মিন্স আমরা পূর্ণ সংখ্যার মান গ্রহণ করব। তো প্রথম পার্সেন্ট ডি এর জন্য মানটা গ্রহণ করবে এ, আর পরের পার্সেন্ট ডি যেটা আছে সেটার জন্য মানটা গ্রহণ করবে বি। তাহলে দেখো এ এবং বি এর জন্য আমরা মান গ্রহণ করলাম, দেন আমরা এখানে কি করে ফেললাম, যোগটা করলাম, করার পরে সেটা সামের মধ্যে রাখছি, রেজাল্ট দেখাচ্ছি সামকে, কারণ প্রিন্টএফ দিয়ে কি করতে হয়, রেজাল্ট দেখাইতে হয়। নাও দেখো আমরা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমরা সেভ অ্যাজ দিলাম, আনটাইটেল 2 দিয়ে সেভ করছি, দেন এক্সিকিউটে গেলাম, দেন কম্পাইলে আসছি, কোনো ঝামেলা নাই। আমরা রান করলাম, দেখো এন্টার দ্য টু নাম্বারস, তোমাকে বলছে যে তুমি দুটো নাম্বার এন্টার করো। তাহলে আমি দুটো নাম্বার, একটা মনে করো যে 20 নিলাম,
স্পেস দিলাম, আর একটা মনে করো যে কত নিলাম, 40 নিলাম, দুটাকে অ্যাড করছি, দেখো সাম ইজ ইকুয়াল টু রেজাল্ট দেখাইছে কত, 60। তাহলে মানগুলো এখন তুমি নিছো। এর আগে সি প্রোগ্রামে যেটা আমরা করছি সেখানে মানগুলো কিন্তু আমরা নিই নাই, ঠিক আছে, সেখানে ফিক্সড করে দেওয়া ছিল, মানে প্রশ্নেই বলা ছিল যে 10 এবং 15 সংখ্যাকে যোগ করার জন্য। বাট এখানে তুমি যেটা করছো যে নিচ থেকে দুটো মান নিছো এবং সেগুলাকে যোগ করছো। তাহলে নিচ থেকে যখন কোনো মান গ্রহণ করতে হবে তখন তোমাকে ইনপুট লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে। তো সেই ইনপুট লাইব্রেরি ফাংশনটা কোনটা, সেটা হচ্ছে স্ক্যানএফ। এটা আমরা একটু ভালো করে খেয়াল রাখবো, এটাকে বলা হয় স্ক্যানএফ। এখন তুমি বলতে পারো স্যার আপনি এখানে কেন একটা প্রিন্টএফ ইউজ করছেন, এটা তো এটার কাজটা কি, সেটা হচ্ছে যদি আমি এটা না দিই, দেখো এটাকে আমি ডিলিট করে দিলাম, সাপোজ এটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে আবার ফাইলে গিয়ে সেভ করলাম, কারণ এডিট করছি, এক্সিকিউট গেলাম, কম্পাইল করলাম, কোনো ভুল নাই, রান করলাম, দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে প্রোগ্রামটা আসলে কি বুঝাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতেছি না। যখন একজন নিউ ইউজার আসবে, সে যখন জানবে না যে এই সফটওয়্যারটা কি জন্য, তখন সে তো বুঝতেই পারবে না। তো বুঝার জন্য আমরা কি করছি, বুঝার জন্যই আমরা এই জায়গাটাতে এসে একটা প্রিন্টএফ ইউজ করেছি। কেমন, আমরা এখানে প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ এর মধ্যে আমরা কি বললাম যে এন্টার এন্টার দ্য টু নাম্বারস, বা এন্টার টু নাম্বারস, যেভাবে ইচ্ছা তুমি দিতে চাও, কোনো সমস্যা নেই, নাম্বারস, ঠিক আছে। এখানটায় আমরা কি করব, একটা সেমিকোলন দিলাম, এখানটায় একটু এসছে, তাহলে দেখো এন্টার দ্য টু নাম্বারস এর পরে আমি আবার ফাইলে গেলাম, দেন সেভ করলাম, করার পরে এক্সিকিউটে গেলাম, দেন কম্পাইল করলাম, দেখো কোনো ধরনের ভুল নাই, এক্সিকিউটে গেলাম, দেন হচ্ছে রান ক্লিক করছি, আমি ভুল করছি, আমি মানে সেভ করে নেই, সেভ তো করছি, scanf percent and the printf, আচ্ছা আমরা এটা এডিট বারবার হয়ে গেছে, দ্যাটস ওয়াই হয়তো প্রবলেমটা হচ্ছে। আমরা একটু কপি করলাম, এটাকে কন্ট্রোল সি, ফাইলে গেলাম, সেভ অ্যাজ দিলাম, এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কি করলাম, PRINT, এন্টার দ্য টু নাম্বারস, printf ঠিকই তো আছে মনে হয় না, printf enter the two numbers is equal to a4, sum is equal to a plus b, oh shit, ভুল হয়েছে যে আমরা এটা এখানে করে ফেলছি, সেটা হবে যে এটার পরে, ওকে। দেখো এখন আসছে এন্টার দ্য টু নাম্বারস, একটা মনে করো যে 20 নিলাম, আর একটা মনে করো যে 87 নিলাম, দেখো রেজাল্ট তোমাকে 107 দেখাইছে, ঠিক আছে। তাহলে স্ক্যানএফ এর আগে আমরা একটা প্রিন্টএফ ইউজ করব যাতে প্রোগ্রামটা কি হয়, প্রোগ্রামটা যাতে সুন্দর হয়। তো আমরা এটা একটু খুব ভালো করে মাথায় রাখবো, স্ক্যানএফ কখন ইউজ করতে হবে আর কখন ইউজ করতে হবে না। স্ক্যানএফ ইউজ করতে হবে যখন তোমার কিবোর্ড থেকে আমরা মান নিব, তখন স্ক্যানএফ ইউজ করতে হবে, আর যখন আমরা মানগুলো ফিক্সড জানবো তখন কিন্তু তোমাকে ইউজ করতে হবে না, ঠিক আছে। আমরা আরো অনেকগুলো সি প্রোগ্রাম করব যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো এখানে দেখো যে তোমার একটা কথা বলা হয়েছে যে নিচে কিছু লাইব্রেরি ফাংশনে, এখানে প্রিন্টএফটা কেন, যে কোনো ধরনের আমরা আউটপুট পাওয়ার জন্য আমরা কি ইউজ করি, আমরা প্রিন্টএফটা ইউজ করি, ঠিক আছে। গেট ক্যারেক্টার কি জন্য, কিবোর্ড হতে একই সময়ে শুধু একটি ক্যারেক্টার ডাটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়, আর পুট ক্যারেক্টার হচ্ছে একই সময়ে শুধু একটি ক্যারেক্টার আউটপুট পাওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এখানে দেখো কোনিও ডট এজ এর কাজ কি, ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা যখন ইউজ করব তখন আমরা কোনিও ডট এজ দিব, আর যখন গেট সিএসটি ইউজ করব তখন আমরা কোনিও ডট এজ দিব, ঠিক আছে। তো কিভাবে শুরু করতে হয়, ওরা টার্বো সি নামক সফটওয়্যার দিয়ে দেখাইছে, আর আমরা দেখাইছি তোমাদেরকে ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারটা দিয়ে, ঠিক আছে। এই যে সি ভাষায় যেগুলো ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপ গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করবো নেক্সট ক্লাসে, তাহলে তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। আজকের ক্লাসটা হয়তো একটু তোমাদের ঝামেলা লাগতে পারে, কারণ অনেক কিছু এখনো ক্লিয়ার না, যেমন ডাটা টাইপ গুলো ক্লিয়ার না, ফরম্যাট স্পেসিফায়ার ক্লিয়ার না, প্রিন্টএফ কিভাবে ইউজ করতে হয় সেটা ক্লিয়ার না, বা স্ক্যানএফ কখন ইউজ করতে হবে সেটা ক্লিয়ার না, সেটা আস্তে আস্তে বুঝবা, একটু ধৈর্য ধরতে হবে এবং প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে তোমাদেরকে করতে হবে। কোনো ক্লাস যদি মিস দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবা না, ঠিক আছে।
তো খুব ভালো করে আমরা এটা একটু খেয়াল রাখবো। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং আজকে ক্লাসগুলো তোমরা একটু ভালোভাবে পড়া শেষ করবে সে কামনা শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।